এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বেটা তিতাস তো শহরে গেছে। 1 মিনিট, আমি এক কাজ করি। রায়েত ইয়ানের তো কোনো পোশাক নেই বাড়িতে। তিতাস যখন শহরে, আমি ওকে নিয়ে আসতে বলি। রিয়াদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আর আওয়াজ খান সায় দিল, সাথে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি দাও রিয়াদ, শেষে শহর থেকে বেরিয়ে পড়লে সমস্যা। রিয়াদ খান পকেট থেকে ফোন বের করে চলে গেল। তার এখনো ফ্রেশ হওয়া হয়নি। রেজা নিজে আগ্রহ হয়ে বলল, আচ্ছা, আপাতত তোমরা ফ্রেশ হয়ে নাও, নিজেদের বেডরুমে রেস্ট নাও। সন্ধ্যায় সকলে একসঙ্গে বসা যাবে। আর তিতাস এলে আমি তোমাদের পোশাক বেডরুমে পাঠিয়ে দেব। ইয়ান উঠে দাঁড়ালো। আগে তাকে ফোনে কথা সারতে হবে, কিছু ইম্পর্টেন্ট কাজ বুঝিয়ে দিতে হবে ডেভিডকে। আমি একটা কল করে আসছি, তারপর রুমে যাব। বলেই সদর দরজার দিকে পা বাড়ালো। জাহানারা তিতলির দিকে তাকিয়ে বলল। তিতলি ঘাড় কাত করে সায় দিল। আসুন ভাইয়া। রাত উঠে দাঁড়ালো। তিতলি ওকে নিয়ে পা বাড়ালো দোতলার সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রাত প্রশ্ন করলো, তুমি ইন্টার শেষ করছো তিতলি? জি ভাইয়া, আমি অনার্সে, সামনে সেমিস্টার ফাইনাল এক্সাম। ও, তো কি নিয়ে পড়ছো? ইংলিশে অনার্স ভাইয়া। বেটার, ভালো করে পড়ো, ভালো জায়গায় পৌঁছানো চাই। প্রত্যুত্তরে মুচকি হাসি দিল তিতলি। শেষ বিকেলের আলো ফুরিয়ে চারিদিকে অন্ধকারে ছোঁয়া লেগেছে। এই নিয়ে 3বার মিসেস রীতা বাড়ির বাহিরে উকি দিল। চিন্তার ভাঁজ তার কপালে। চিত্ত আকুলি বিকুলি করছে মেয়ের জন্য। মেয়েটা তার পাশে না থাকলেই তার যত চিন্তা। এবার না পেরে সিঁড়ির কাছে এসে রিয়াদকে ডাকলো। ইয়ান তখন বারান্দায় রেলিংয়ের কাছে দাঁড়িয়ে, তার কানে ফোন। পাশে তিতাস দাঁড়িয়ে আছে। রিতার কথা তারও কানে আসলো। পাশ থেকে তিতাস গলা বাড়িয়ে ছোট মায়ের উদ্দেশ্যে বলল, ছোট মা, আমি যাচ্ছি পরীক্ষা আনতে, তুমি চিন্তা করো না, ছোট আব্বু কাজ করছে। কথাটা বলে ইয়ানের পিঠে হাত দিয়ে বলল, ওয়েট কর, এসে কথা বলবো। ততক্ষণে ফোনে কথা বলা শেষ কর। পরীর সাথে নিশ্চয়ই দেখা হয়নি তোর। মেয়েটা একদম বাড়ি থাকে না, প্রচণ্ড দুষ্টু। ইয়ান তেমন কিছু বলল না, চুপ থাকলো। তিতাস পা বাড়ালো পরীকে আনতে, কিন্তু তাকে আর যেতে হলো না। বাড়ি থেকে বের হয়ে বড় গেটের বাইরে আসতে দেখলো অদূরে পরি আসছে। পরি তিতাসের কাছে আসতে তিতাস ওর ঘাড় ধরলো খাপ করে। পাজি মেয়ে, মাগরিবের আজান দিয়েছে কখন? তোকে না বলা হয়েছে মাগরিবের আজানের 20 মিনিট আগে বাড়ি আসবি? কবে বলে রাখা হয়েছে, তারপরও তুই দেরি করে আসছিস। আর মাথায় ওড়না কোথায়? আজান দিছে না? কথাটা বলে নিজেই তিতাসের কাছ থেকে লাফ দিয়ে সরে গেল। তিতাস ওর মুখের দিকে তাকালো। ঘামে ভেজা একাকার অবস্থা। তিতাস আশেপাশে তাকিয়ে একটা মেহগনি গাছের ডাল নিয়ে এলো। গেট থেকে বেরোনোর পর কিছুটা দূর থেকে রাস্তার 2 পাশে গাছ, তাই তিতাসের লাঠি পেতে সমস্যা হলো না। তেমন জোরালো লাঠি না, তারপরেও ওটা নাচিয়ে বলল। পরি তার ঘন পল্লব বিশিষ্ট আখি দয় বড় বড় করে ফেললো। সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে গেটের দিকে দৌড় দিল। পরীর পেছনে ছুটবে কি তিতাস? পরীর চিৎকারে ওর কানে তালা লেগে গেছে। পরী বাড়ির গেটে চলে যেতেই তিতাস কানে হাত দিয়ে বলল, পরিরে, তোর আজ খবর আছে। বলে চটজল দিয়ে বাড়ির গেটের দিকে পা চালালো। পরী উঠোনে এসে পিছু ফিরে তিতাসকে গু গু করে আসতে দেখে চিৎকারের পরিমাণ বাড়িয়ে দিল। আজ কারোর আড়ালে না গেলে ঠিকই একটা মার খাবে তিতাসের। আজানের পর সে বাড়ি আসছে, তিতাস তাকে লাই দেবে না মোটে ওই বিষয়ে। 2 হাতে ঘাগরা যতটা সম্ভব উপরে তুলে ভূ দৌড় অন্দরমহলের দিকে। তিতাস তো আর পারছে না দৌড় দিতে, তার কি ছোট বয়স নাকি? তবে তার বড় বড় কদম পুরীর দৌড়ের সমান না হলেও কম না। এতক্ষণে বাড়ির সবার কানে পুরীর চিৎকার গেছে। যে যেখানে ছিল ছুটে আসছে। বাড়ির বাইরে যারা ছিল এদিক ওদিক ছড়ানো উঠানে তারাও ছুটে এলো। অন্দরমহলে পা দিয়ে সামনে পুরুষালী শরীর দেখে কিছু না ভেবে ছুটে তার পেছনে গিয়ে লুকালো। মুহূর্ত পেরোতেই 2 হাত দিয়ে জাপটে জুড়ে ধরলো পুরুষালী শরীরটাকে। পিঠে মুখ গুছলো। যতটা সম্ভব ছোট নরম হাত দিয়ে শক্ত করলো বাঁধন। রিতা, নীরা, রিয়াদ, রেজা, রশেদ, রাউসাদ, জাহানারা, রায়েত, রেওয়াজ খান, তিতলি, আফিয়া এবং আবির সবাই ততক্ষণে উপস্থিত। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তিতাস নিজে অম্বুকা হয়ে তাকিয়ে আছে। পরে বিড়বিড় করলো কিছু জোরেই। দাদু ভাই কই? চেঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও এবারের মতো। আর কখনো আজানের পর বাড়িতে আসবো না।
তিতাসের আসার পরপরে সে নিজেও ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখন কানে তার কারো চিৎকার আসে, সাথে স্পষ্টভাবে বলা কথাগুলো। তার উদ্দেশ্য ছিল বাইরে আসার, তাই পা চালিয়ে এদিকে আসছিল চিৎকারের কারণ জানতে। পরনে তার সিলভার কালারের ট্রাউজার আর ফর্সা শরীরে কালো কালারের টি শার্ট। তবে দরজার কিছুটা সম্মুখে আসতেই ঝড়ের ব্যাগে কেউ এসে তাকে জাপটে ধরল। ইয়ান কিছু বুঝে ওঠার আগেই ইয়ান কানে ফোন ধরে স্তব্ধ খেয়ে দাঁড়িয়ে আছে, তবে তার মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। কয়েক পল সময় গড়ানোর পর দুই হাত দিয়ে ষোড়শী কিশোরীর দুই হাত যা তার প্যাট জড়িয়ে ধরে আছে, সে দুই হাত ধরল। তার কাছে আদরে নরম হাত লাগলো, পারল না জোর দিয়ে ধরতে। আস্তে করে ধরে ছাড়িয়ে নিল কিছুটা, তবে নরম করে ধরায় পরিশক্ত করলো নিজের হাত। ইয়ানের হাত থেকে নিজের হাত টেনে জড়িয়ে ধরলো। জ্ঞান পারলে মুহূর্তেই ওর থেকে মেয়েটাকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু মেয়েটা ব্যথা পাবে যে নরম হাত। সবাই তাকিয়ে থাকার মাঝে তিতাস ফিক করে হেসে দিল, হাত থেকে লাঠি ফেলে দিল বাইরে। হাসতে হাসতে পরীকে ব্যঙ্গ করে বলল, তুই আমাকে ভয়ও পাস পরি? আগে জানলে এই টেকনিক ব্যবহার করতাম, তোর বাঁদরামিগিরি ছোটাতাম। পরীর কানে কথাটা যেতেই তার রাগ হলো। এখন সে বাড়িতে, তাকে বাঁচানোর জন্য সবাই আছে, তার পক্ষ নেবে সবাই, শুধু মা ছাড়া। তার সাহসের অভাব হলো না। পুরুষালী পিঠ থেকে মুখ ওঠালো, ঘাড় হালকা কাত করে মুখটা পিঠের আড়াল থেকে বের করলো, তবে হাত দুটো আগের মতোই থাকলো। রাগে রাগে মুখ তার, কিছুটা ক্ষোভ নিয়ে বলল, ভাইয়া ভালো হবে না কিন্তু। মুখে দু হাত গুজে বলল তিতাস, সময় হলেই দেখিস, আজকের প্রতিশোধ তো আমি নিব। একবার বৌমনির সাথে কথা বলি। ও বাবা, আমি দেখি ভয় পেলাম। হাসতে হাসতে বলল তিতাস। বাড়ির ভেতরে চলে এলো সে। পরে এবার তার হাত দুটো সরিয়ে এনে বাকি সবার দিকে ঘুরে তাকালো। রীতা এসে পরীর হাত ধরলো, আস্তে করে বলল, ধীরে ধীরে বেশি বাজি হয়ে যাচ্ছ তুমি পরি। আমার একটা কথাও শোনো না। মাগরিবের আজানের পর বাড়িতে আসার সাহস কই পেলে তুমি? পরীর মুখটা কিছুটা চুপসে গেল। মাঝে খুব খেপেছে আজ, কি করবে এখন? পরী বাবার দিকে তাকালো। রিয়াদ খুব সহজেই মেয়ের চোখের ভাষা পড়ে নিল। রীতা, ওকে আগে কলপাত থেকে হাত মুখ ধুয়ে আনো, নামাজের সময় বেরিয়ে যাবে, আর ভুলেও বকবে না। রিয়াদের কথায় সায় জানালো জাহানারা তার দুই নাতনির বেলায় 7 খুন মাফ। বৌমাকে আদেশ করলো, রীতা, খবরদার পরীকে তুমি একটুও বকবে না, আমি বোঝাবো আমার নাতনিকে। ও আর দেরি করবে না, যাও ওকে নিয়ে দক্ষিণের কলপারে যাও, তারপরে ঘরে নিও। শাশুড়ি আর স্বামীর আদেশ মান্য করতে বাধ্য রীতা। বাকি সবাই যে একই কথা তা তিনি জানেন, তাই কোনো কথা বলে না। থমথমে মুখে মেয়ের হাত ধরে নিচতলা রান্নাঘরের পাশে দক্ষিণ দিকের বড় কলপারটার দিকে গেল। পরেও গুটি গুটি পায়ে মায়ের সাথে গেল। সে বুঝতেও পারল না কাকে জড়িয়ে ধরেছিল। তখন সে এসব দেখার পরিস্থিতিতেই ছিল না। তিতাস কখনোই ওকে মারত না, তিতাস শুধু ভয় দেখিয়েছে, এতটুকুই। আপাতত সে ভাবছে মায়ের রাগ ভাঙাতে হবে, তাই কলপারে যেতেই 2 হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। গালে চুমু খেয়ে মাথার সাথে মাথা লাগিয়ে বলল, সরি মা, আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দাও না প্লিজ। কথা দিচ্ছি কাল সারা দিন বাড়ি থাকবো। ইয়ান তখনও দরজার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, পেছনে আর ফিরল না। পা চালিয়ে সদর দরজা দিয়ে বাইরে চলে গেল। সবটা সূক্ষ্ম নজরে রেওয়াজ খান পর্যবেক্ষণ করলেন, হালকা ঠোঁট ছড়িয়ে হাসলেন। কলপারে পরীকে হাত পা ধোয়াতে নিয়ে গেলেও রীতা আগের আগে গোসল করিয়েছে পরীকে। সারা গা ঘামে নিয়ে একাকার। আপাতত সে পরীর মাথা মুছে দিচ্ছে। ইতিমধ্যে 2বার হাঁচি দিয়েছে পরী। বৃষ্টিতে গোসল করলে তার কিচ্ছু না হলেও সন্ধ্যাবেলার কলের ঠান্ডা পানি গায়ে লেগে তার হাঁচি হচ্ছে। সহসা রুমে প্রবেশ করলো আফিয়া, হাতে তার দুধের গ্লাস। হাসি মুখে পরীর পাশে বিছানায় বসলো। আফিয়ার কথায় পরী মায়ের মুখের দিকে তাকালো। রীতা তখন ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি আনতে গেছেন। চিরুনি নিয়ে ফিরতে ফিরতে বললেন, পরি, একটা কথাও তুমি বলবে না, আমি সাবধান করছি। এখন যদি দুধটা খেতে বাহানা করে তো এর জন্য তার ভোগ আছে বুঝতে ব্যাগ পেতে হলো না পরীর। তাই চুপটি করে ফুপির হাত থেকে মগটা নিল। অনেকটা সময় ধরে খাওয়া শেষ করলো। রীতার সযত্নে পরীর চুলগুলো চিরুনি করে দিতে লাগলো আর ননদের সাথে গল্প করতে লাগলো। মার ফুপির সঙ্গে গুটি গুটি পায়ে নিচে এলো পরী। পরনে তার আজ ভিন্ন ধর্মী পোশাক। এমনিতে তার আর তিতলির পোশাক সবসময় শহর থেকে আসতো, এবারও এসেছে, তবে নীরা নিজে নিয়ে এসেছে। সেগুলো পরেই পরেনি।
কিন্তু আজ তার মা তার হাতের সেখান থেকে গোল্ডেন কালারের একটা ড্রেস ধরিয়ে দিয়েছে। গোল জামা, পায়ের গোড়ালি থেকে 5 ইঞ্চি উপরে, সাথে কালো সেলোয়ার আর ওড়না, কাঁধে আড়াআড়ি ভাবে নেওয়া এক ভিন্ন পরী। এতদিনের দেখা বাচ্চা ভাব ছেড়ে যেন আজ একটু বেশি বড় লাগছে। কোমর পর্যন্ত ভেজা চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। রীতা নিজেও মেয়েকে দেখে মুগ্ধ হয়েছে। তার গায়ের রং টকটকে ফর্সা হলেও রিয়াদের গায়ের রং শ্যামলা। সেই থেকেই পরীর গায়ের রঙও হয়েছে উজ্জ্বল শ্যামলা। তবে মা বাবা দুজনের মায়া যেন একসঙ্গে করে নিজের মধ্যে ধারণ করেছে পরী। মুখের মায়াবী আদলে যে একবার তাকালে বারবার তাকাতে ইচ্ছে করে, ঠিক তেমনি টানা টানা দুটো মায়াবী চোখ। পরীর হাত ধরে সোফার কাছে নিয়ে এলো রীতা। ইশারায় বাবার পাশে গিয়ে বসতে বলল। পরী বাধ্য মেয়ের মতো বাবার পাশে গিয়ে বসলো। তবে বাবার সামনে গিয়ে হাত দিয়ে ইশারা করলো সরে যেতে। রিয়াদ সরতেই রাউসাদ আর রিয়াদের মাঝে বসে পড়লো হাসি মুখে। রাউসাদ খান মিষ্টি হেসে এক হাত পরীর মাথায় রাখলো। পরী হাসি হাসি মুখে বাবার গায়ের সাথে হেলান দিয়ে বসলো। সামনে তাকাতেই অবাক হলো। অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। তাকে থেকে চিনতে চাইলো কার আদলের সাথে মিল পাচ্ছে। অতঃপর পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, রায়েত ভাইয়া। বলল না, প্রশ্ন করলো। রাউসাদ খান পাশ থেকে বলল, তোমার রায়েত ভাইয়া আজ এসেছে, তুমি তো বাড়িতে ছিলে না। পরীর ওষ্ঠাধরের হাসিটা প্রস্তুত হলো আর রায়াত নিজেও হাসলো। পরীকে তো আমি সন্ধ্যায় দেখে প্রথমে চিনতেই পারিনি। দেখেছিলাম সেই 6-7 পড়া পরীকে, এতটুকু ছিল তখন। এখন বুঝতে পারলাম ওই গাড়িটায় তুমি আইলে। পরি, গ্রাম্য ভাষায় কথা বলতে রীতা পরীর নাম ধরে ডাকলো। পরী তাকাতেই চোখ পাকালো। গ্রামের মানুষদের সাথে মিশে গ্রাম্য ভাষাটা আয়ত্ত করতে যাচ্ছিল পরী ছোট থেকে। অথচ বাড়ির সবাই শুদ্ধ ভাষায় কথা বলতো। মেয়েকে শুদ্ধ ভাষায় কথা বলাতে কম কষ্ট করতে হয়নি রীতার। মেয়েকে নিয়ে তার কম জ্বালা না। শুদ্ধ ভাষা, গ্রাম্য ভাষা দুটোই পারে পরী। মজা করে মাঝে মধ্যে বললেও এখন বলাটা পছন্দ হয়নি রীতার। পরী দাঁত বের করে হাসলো মায়ের দিকে। তারপর দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই আরও একটা অচেনা মুখ দেখলো। কপালে ভাঁজ ফেলে চেয়ে রইল সেই দিকে। ডাবল সোফায় রাদের পাশে বসে আছে ইয়ান। এত মানুষের ভিড়ে থাকতে তার অস্বস্তি লাগলেও থাকছে ইয়ান, কারণ মন রক্ষার্থে কোনো কাজ সে করে না। পরিবারটা তারই, আবার পরিবারের কোনো মানুষ বোরিং না। সবার আচরণ শহুরে মানুষদের মতোই। ইয়ান মুখভঙ্গি স্বাভাবিক রেখে পাশের সিঙ্গেল কাঠের সোফায় বসে থাকা দাদিনের গল্প শুনছে। পরীর আগমন সে একবার তাকে দেখেছিল, এমন না যে সে পরীকে দেখেনি। সামনাসামনি দেখেছে তো পরীর জন্মের পর থেকেই। তবে লাস্ট দেখা হয় পরীর তখন 8 কি 9 বছর বয়স। একটা শ্যামা মায়াবী মেয়ে সারাদিন তাকে পুতুলের মতো সাজিয়ে রাখতো ছোট চাচি। ছোট থেকেই পরীর চুল ছিল বড় বড়, মূলত রীতা রেখে দিয়েছিল। দুটো বেনি করে রাখতো সব সময়, আর ঘাগরা পরে তার চুড়ি, পায়ে নুপুর তার সব সময় থাকতো। আদুরে একটা মেয়ে ছিল, সারাদিন সারা বাড়িময় ছোটাছুটি করাই ছিল তার কাজ। এমন না যে সে পরীকে বড় হওয়ার পর দেখেনি, দেখেছে। তিতাস পরিবারের সবার ছবি সব সময় তাকে দিত। যে অবস্থায় পরিবারের সবার সাথে ছবি তুলতো তখনই দিত। তিতলি পরীকে নিয়ে ঘুরতে যেত, ছবি দিত। ছবিতেই যেন পরী তিতলির বড় হওয়া দেখেছে ইয়ান। পরী অনেকক্ষণ তাকে থেকেও চিনতে পারল না। মনে মনে ভাবছে একে কি সে আগে দেখেছে, অথচ তিতাস তাকে দেখেছে ইয়ানের ছবি অনেক আগেই একবার। পরী কিছুটা হেলে রাউসাদ খানের কাছে গিয়ে বলল, মেজো বাবা, এই এত ফর্সা ছেলেটা কে গো? এর আগে তো দেখিনি। রাউসাদ খান হাসলেন পরীর কথায়। হাসিটা লুকিয়ে সিরিয়াস মুখ করে বলল, আচ্ছা, ছেলেদের দেখতে কেমন? পরী কিছুক্ষণ ইয়ানকে পর্যবেক্ষণ করে বলল, বেশি সুন্দর। বেশি সুন্দর দেখলে আমার আবার অ্যালার্জি বেড়ে যায় মেজো বাবা। কেন বলো তো? তুমি জানো না, বেশি সুন্দর ছেলেদের নিয়ে সবাই নাচানাচি করে। দেখবে একে যদি আমাদের গ্রামের মেয়েরা দেখে তাহলে এর সামনে এসে ঢং করবে, আর গ্রামের চাচিরা দেখলে খিক খিক করে হাসতে হাসতে এগিয়ে আসবে জামাই বানানোর জন্য। বুড়িদের কথা তো বলবোই না, তারা পারলে মাথায় উঠিয়ে নাচে। রাউসাদ খান হু হু করে হেসে উঠল পরীর কথায়। পরী নিজেই ভ্যাবাচাকা খেয়ে তাকালো রাউসাদ খানের দিকে। সে হেসে যাচ্ছে, সবাই একে অপরের সাথে গল্প করছিল। হঠাৎ রাউসাদ খানের এমন হাসিতে সবাই তার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। এভাবে হাসছো কেন বড় ভাই? আবির বলে উঠল। বাড়ির সব মেয়ে বড়রা তখন বড় হেসেলে।
তিতলি বসেছিল রেওয়াজ খানের পাশের সোফায়। রাউশাদ খান হাসি থামিয়ে ছোট ছেলের দিকে তাকিয়ে বলল। পরি রাউশাদ খানের দিকে তাকিয়ে ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে হুশ করলো। রাউশাদ খান চুপ হয়ে গেলেন। নিজে উপরের মতো ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে বুঝালো সে চুপ থাকবে। অতঃপর হেসে ফেললেন না আবার। বলছো না কেন? এত কি গল্প করলে তোমরা? আমাদেরও একটু বলো, আমরাও হাসি। না না না, একদমই না। এটা আমার মায়ের আর আমার সিক্রেট কথা, তোমাদের কেন বলবো? পরীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল। তুমিও তো আমার আরেক মেয়ে, তোমাদের দুজনের মতো দুটো মেয়ে আমার ঘরে আনলে আমার জীবনটা আর বোরিং হবে না। তিতলির কথার বিপরীতে বললেন রাউশাদ খান। তিতলির স্বাভাবিক ভাবে নিয়ে মুচকি হাসলো। জাহানারা মিটিমিটি হাসলেন ছেলের কথায়। ইয়ান এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল। নিঃসন্দেহে এই মেয়ে তাকে নিয়ে কিছু বলেছে, তাই তার বাবা এত হাসলো। রায়াত ভ্রুকুচকে বাবার কথা শুনলো। সহসা তার ফোন বেজে উঠল। হাতে ছিল ফোনটা। কল স্ক্রিনে জলজল করা নামটা দেখে নিল সেজতি। সে উঠে দাঁড়ালো, সবার দিকে তাকিয়ে হাসি মুখে বলল। তোমরা গল্প করো, আমি আসছি। বলেই দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো। দোতলায় পরি রুমের এক রুম পর ইয়ানের রুম, তারপর রায়দের রুম। নিজের ঘরে এসে পশ্চিম বড় জানালাটার কাছে দাঁড়ালো। কল সে দোতলায় ওঠার আগেই ধরেছে। ওপাশ থেকে একটা মেলি কণ্ঠে বলল। রায়ত, তুমি আমাকে না বলে গ্রামে চলে গেলে, একবার দেখা করার প্রয়োজন মনে করলে না? ডাক্তার সেজুতি রায়হানা, একজন ডাক্তারের দায়িত্ব কি বলেন তো? রোগীর সেবা করা, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে। সেখানে আমি জানতে পারলাম আমার নিজের নানা অসুস্থ। সেই মুহূর্তে কি আমি অন্য কোনো কিছুর চিন্তা করতে পারি আদৌ? রাত মুচকে হেসে কথাটা বলল। সে যদি অবাক হলো, অবাক কণ্ঠে প্রশ্ন করলো। আঙ্কেল আন্টি অসুস্থ? কিভাবে অসুস্থ হলো তারা? আচ্ছা, এখন কেমন আছেন? রায়দা আবারও মুচকি হাসলো। জানালার পাশে হেলান দিয়ে বলল। শুধু ভালো নয়, বরং সম্পূর্ণ সুস্থ আছেন। ইয়ানকে গ্রামে আনার জন্য তাদের এত প্ল্যান। সে যদি অবাক হলো, সাথে হেসে ফেলল। তোমার পরিবার বড্ড ইন্টারেস্টিং। আমার খুব ইচ্ছা তাদের সাথে খুব শীঘ্রই পরিচয় হওয়ার, গ্রামীণ বউ হওয়ার। বাহ ম্যাম, দেখি আজকাল বেশ তাড়া দেখাচ্ছেন। এসব কি শুধু আমার পরিবারের সাথে এতদিনে দেখা করার ইচ্ছা? অবশ্যই তো। তুমি কি ভাবলে তোমাকে দেখার জন্য শুধু? রায়াত প্রত্যুত্তর করলো না, মাথা ঝুঁকে আসলো। মম, আমি আজকের দিনটাই থাকতে পারবো, কাল সকালে চলে যাব। ডোন্ট ফোর্স মি ইনটু এনিথিং এলস। ইয়ানের কথায় ঘুরে তাকালেও নীরা। সে নিজের শহর থেকে ইয়ানের কিছু পোশাক আশাক কিনেছে। এগুলো এখানেই রাখবে সেই উদ্দেশ্যে। কপালে ভাঁজ ফেলে ছেলের উদ্দেশ্যে বলতে লাগলো। মজা করো না ইয়ান, এমনিতে এখানে আমাদের যে বাড়িটা হচ্ছে সেখানে তোমাকে মাস্ট যেতেই হবে। তোমার পছন্দ মতোই সব করা হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমি চাই সেগুলো তুমি সময় দিয়ে তদারকি করো। গ্রামের হসপিটালটার কাজও ওখানে যাও। আর মাত্র 2.5 মাস আছে তোমার হাউজিং কোম্পানিতে ইনভলভ হওয়ার। তোমার পাপা এখন আর এসব করতে চায় না। এই 2.5 মাসের পর তোমার ব্যস্ততা আরও বেড়ে যাবে। তাই আমি আপাতত চাচ্ছি তুমি বাড়ি আর হসপিটালের কাজটা নিজে দেখো। মম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি হঠাৎ করে চলে এসেছি হাতে কাজ ফেলে। আমার এখন যেতেই হবে। অবুঝের মতো কথা বলো না। নীরা বিছানায় বসলো। অতঃপর ছেলের দিকে তাকিয়ে হাতের ইশারায় বললেন। ওকে দেন টেল মি, তুমি কবে আসবে? 2 দিন, 3 দিন না 5 দিন? তুমি কাজ গুছিয়ে এখানে আসবে, অতঃপর হসপিটাল আর বাড়ির দিকটা দেখবে। ইয়ান একটা ছোট্ট শ্বাস ফেলল। বিরক্তি ছেড়ে বলল। আমি কি একা এই কোম্পানির উদ্যোক্তা? ভাইয়ার কথা ছাড়ো। তিতাস কেন বিজনেসে জয়েন করলো না? ও না বাড়ির বড় ছেলে? তা না করে ভার্সিটির প্রফেসর হয়ে থাকবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি কিভাবে ওকে কোম্পানিতে ইনভলভ করি। অশান্ত প্রকৃতির কথা হলেও শান্তভাবেই বলল ইয়ান। নীরা আশঙ্কিত দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। ছেলে যে কিছুটা রেগে গেছে তা তার কথার ধরন দেখেই স্পষ্ট। ইয়ান যখন একবার বলেছে তো তাই করবে। ইয়ান পা বাড়ালো দরজার দিকে। নীরা উঠে ছেলের হাত ধরে থামালো। মম। ইয়ান, আমি তোমাকে বসতে বলেছি।
ট্রাউজারের পকেট থেকে হাত বের করে হাত থেকে রিচ ওয়াচটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো ইয়ান। অতঃপর বিছানায় গিয়ে বসলো মায়ের নির্দেশে। নীরা নিজেও ছেলের পাশে বসে কাঁধে হাত রাখলো। আই নো তোমার উপর বেশি চাপ পড়েছে। আমি এক সময় বসবো তোমার সাথে, সব কিছুর আরও একবার গোছাতে হবে, দায়িত্ব ভাগ করে নিলেই হবে। তবে আমার কথা শোনো ইয়ান, তুমি কাল যেতে চাচ্ছ যাও, তবে কদিনের মধ্যে কাজ সেরে চলে এসো। তোমার জন্যই বাড়িটার কাজ শেষের দিকে থেমে আছে। বাড়িটার কাজ শেষ হলেই আমরা এখানে চলে আসব। তুমি তো সবই বুঝতে পারছো ইয়ান। নতুন বাড়িতে ওঠার পর আমার একটা প্ল্যান আছে। এখনো 5 মাসেরও বেশি লাগবে বাড়িটা সম্পূর্ণ হতে। বেটা প্লিজ তুমি দেখো ওই দিকটা। ইয়ান চুপ থাকলো। দুই উরুর উপর দুই হাতের কনুই রেখে দুই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। অনেকটা সময় চুপ থেকে বলল, ওকে কাল আমি যাওয়ার সময় একবার দেখে যাব, তারপর পরে এসে সবটা শুরু করব। নীরার মুখে চমৎকার এক হাসি ফুটল। উনি আবারও কিছু বলতে যাবেন, তার আগেই দরজার কাছ থেকে ঘুম ঘুম আওয়াজ এলো। মেজমা আসবো? নীরা দরজার দিকে তাকালো। পরীকে চীনা মাটির মগ হাতে হাই তুলতে দেখে বলল, আরে পরি এসো। মেজমা নিচ থেকে কফি পাঠিয়েছে ওনার জন্য। হাই তুলতে তুলতে ইয়ানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল পরি। নীরা পরির হাত থেকে কফি নিয়ে বলল, তুমি কেন আসতে গেলে? নিচে আর কেউ ছিল না? অনেক বড় গল্প মেজমা, আমি একটু বসি। রুমে থাকা সোফার দিকে ইশারা করে বলল পরি। ইয়ানের রুমটা যেন সব আধুনিক জিনিসপত্রের ঠাসা। পরি এই প্রথম এলো এই রুমে। ও রুমের থেকেও যেন এই রুম বেশি আধুনিক। কদিন ধরেই বাড়িতে অনেক নতুন জিনিসপত্র আসছে। সে দেখেছিল সব মনে হয় এনার আর রায়দের রুমেই দেওয়া হয়েছে। নীরা মাথা নাড়িয়ে সায় দিল। পরি গিয়ে ধপ করে বসে পড়ল। আম্মু কফিটা কুসুমদির কাছে দিয়েছিল, কুসুমদির কাছে থেকে আবার দাদি আমার হাতে ধরিয়ে দিল। বলো তো কেমন লাগে? আমাকে ঘুম থেকে টেনে তুলেছে ভাইয়া। আমি সোফায় ঘুমাচ্ছিলাম, তখন দাদি কফি ধরিয়ে দিয়েছে। সবাই শুধু আমাকে জ্বালাচ্ছে মেজমা। নীরা ছেলের হাতে কফি দিয়ে এগিয়ে এলো পরির দিকে। ইয়ান কফি হাতে নিয়ে দেখতে লাগলো সবটা। পরি সোফায় গায়ে এলিয়ে দিয়ে মাথা নেড়ে না বোঝালো। চেনো ওকে? নীরা হালকা হাসলেন। পরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আলাপ হবে না? পরি চট করে উঠে দাঁড়ালো, মাথা নেড়ে না করলো। নীরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার ছেলে অনেক গম্ভীর মেজমা। কাল থেকে না একবারও হাসতে দেখিনি। হাসে না কেন বুঝলাম না। ভয় করে বাবা। আমি কথা বলবো না, যদি জোরসে ধমক মেরে দেয় আমার জ্বর চলে আসবে। এমন মানুষে আমার অ্যালার্জি। আমি বরং যাই। কথাটা বলেই পরি জোর কদমে দরজার দিকে হাঁটা দেয়। নীরা কিছুটা শব্দ করে হেসে দেন। পরি রুম থেকে চলে গেলে তিনি ছেলের দিকে ফিরে বলেন, ও কি বললো শুনবে না ইয়ান? কালকে তোমার পাপার কাছে কি বলেছে জানো? ইয়ান কিছু বলার আগেই নীরা নিজেই বললেন, তোমার ছেলে অনেক গম্ভীর মেজমা। কাল থেকে না একবারও হাসতে দেখিনি। হাসে না কেন বুঝলাম না। ভয় করে বাবা। আমি কথা বলবো না। যদি জোরসে ধমক মেরে দেয় আমার জ্বর চলে আসবে। এমন মানুষ আমার অ্যালার্জি। তুমি জানো না, বেশি সুন্দর মানুষদের নিয়ে সবাই নাচানাচি করে। দেখবে একে যদি আমাদের গ্রামের মেয়েরা দেখে তাহলে এই সামনে এসে ঢং করবে, আর গ্রামের চাচিরা দেখলে খিক খিক করে হাসতে হাসতে এগিয়ে আসবে জামাই বানানোর জন্য। আর বুড়িদের কথা তো বলবোই না, তারা পারলে মাথায় উঠিয়ে নাচে। নিজের কাছে বলা আর রাফসাদ খানের কাছে বলা কথাগুলো কপি করে বলে হেসে উঠলেন নীরা। ইয়ান কপালে কয়েক ভাঁজ ফেলে তাকিয়ে আছে মায়ের দিকে। নীরা হাসতে হাসতে ছেলের উদ্দেশ্যে বললেন, কপিটা খেয়ে নাও, কিছু লাগলে বলো, আমি আসছি এখন। কথাটা শেষ করে আর না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন নীরা। তার যাওয়ার দিকে তাকিয়ে আছে ইয়ান কপালে ভাঁজ ফেলে। নীরার কথা মতো সকালে সত্যি পরি নিজের রুমে গিয়ে ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে তার একদম নিজেকে চাঙ্গা মনে হচ্ছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আপাতত জোরদার খিদে পেয়েছে তার। রুম থেকে বেরিয়ে এলো। কাল রাতের জামাটা এখনো তার পরনে। বেশ ভালোই, সামনে গরম আসছে, এগুলো পরলে আরাম তারই হবে। নিজ মনে ভাবতে ভাবতে সিঁড়ির দিকে যাচ্ছে সে। একবার তিতলির রুমের দিকে তাকালো। রুম বাহির থেকে আটকানো, অর্থাৎ তিতলি রুমে নেই।
তার তো আজকাল খোঁজ পাওয়া তাই বড়দের সাথে সব সময় দেখা যায় তার। সিঁড়ির কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেতে খেতে নিজেকে অনেকটা সামলে নিল পরি। দোষটা তারই ছিল, সামনের ব্যক্তিটা সঠিক সময়ে না দাঁড়ালে ঠিকই ধাক্কা খেত। তারপরও চোখ মুখ কুচকে তাকালো সে। চোখ তুলে তাকাতেই অতি গম্ভীর মানুষটার মুখাবয়ব নজরে এলো। চোখ মুখ স্বাভাবিক করে মেকি হাসলো। মেকি হাসি ঠোঁটে রেখে মিনমিন করে বলল, সরি। অতঃপর পা বাড়াতে চাইলো ইয়ানের পাশ দিয়ে, কিন্তু তার আগে গম্ভীর মানুষটা গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো। তোমার ছেলে অনেক গম্ভীর মেজমা। কাল থেকে না একবারও হাসতে দেখিনি। হাসে না কেন বুঝলাম না। ভয় করে বাবা। আমি কথা বলবো না যদি জোরসে ধমক মেরে দেয়। বেশি সুন্দর মানুষদের নিয়ে সবাই নাচানাচি করে। দেখবে একে যদি আমাদের গ্রামের মেয়েরা দেখে তাহলে এর সামনে এসে ঢং করবে, আর গ্রামের চাচিরা দেখলে খিক খিক করে হাসতে হাসতে এগিয়ে আসবে জামাই বানানোর জন্য। নিজের বলা মন্তব্যগুলো যাকে নিয়ে করেছিল তার মুখে শুনতে চোখ বুজে নিল পরি। সঙ্গে সঙ্গে জিভ কাটলো। ইয়ান ওর মুখোমুখি দাঁড়ালো। 2 আঙ্গুলের মেয়ে, এত কথা বলতে কে বলেছে তোমাকে? ফার্দার যদি তোমার সম্পর্কে আমার কানে এমন কিছু আসে তাহলে তোমার খবর আছে। কথাগুলো বলেই নিজেই পুরীর পাশ দিয়ে চলে গেল। পুরীর চোখ তো খুললো, সাথে হা হয়ে গেল তার মুখে। এভাবে কেউ বলে? হুমকি দিয়ে গেল তাকে, তাও এভাবে। রাগে রাগে ধূপধাপ পা ফেলে নিচে নেমে এলো। মেঝু মা মেঝু বাবা দুজনেই তার সাথে এমন করতে পারলো, তাই বলে দিল এভাবে। আর এই প্রথম এই ছেলেটা তার সাথে কথা বলল, আর প্রথমবারই এমন হুমকি দিল যে সে হাঁক ছাড়লো। দাদু ভাই, তোমার মেজো ছেলে ভালো না, আমার কথা সে পেটে রাখেনি, তার জন্য আমি জানি না। কথার মাঝে পেছনে একবার ফিরতে চুপ হয়ে গেল পরি। আকাশি পোলো টি শার্ট আর কালো ট্রাউজারের পকেটে 2 হাত গুজে সিঁড়িতে দাঁড়িয়ে পরির দিকে তাকিয়ে আছে ইয়ান। ইয়ানের মুখ দেখে পরির কথা থেমে গেছে। হাসার চেষ্টা করলো সে। এটা কেমন হলো? প্রথম কথায় তাকে এভাবে শাসালো, আর এখন এসে তাকে শান্ত দৃষ্টিতে শাসাচ্ছে। পরি আর এক মুহূর্ত থাকলো না এখানে। এক দৌড়ে রেওয়াজ খানের রুমে প্রবেশ করলো। রেওয়াজ খান রুমে ছিলেন না, তখন সে ছেলেদের সাথে হসপিটালের কাজ দেখতে গেছেন। তখন রুমে জাহানারাও ছিলেন না। নিশ্চয়ই বৌমাদের সাথে হেসেলের পেছনে দরজার বাইরে সবাই বসে আছে। পরে কিছুক্ষণ পায়চারি করলো, অতপর উকি দিল দরজার পাশে গিয়ে। না, দেখা যাচ্ছে না। এখন কি বেরোনো উচিত হবে? নখ কামড়াতে কামড়াতে ভাবলো কিছুক্ষণ পরি। সাহস নিয়ে বেরিয়ে পড়লো রুম থেকে। গায়ের কালো ওড়নাটা ঠিক করতে করতে দৌড়ে হেসেলের দিকে চলে গেল পরি। 3 ছেলে আর জামাইকে নিয়ে অনেকদিন পর এমন ভাবে বেরোলেন রেওয়াজ খান। শরীরের শক্তি তার চুল পরিমাণও কমেনি। আজ তার সবাই দেখে নিল। বাড়িতে বাহিরের সব জায়গায় তার দাপট চলে। সকালের খাবার শেষে ছেলে আর নাতিদের নিয়ে বের হয়েছিলেন তিনি। গ্রাম কিছুটা ঘুরে মাঠ ঘাট অবশেষে হসপিটাল তৈরি হচ্ছে সেখানে এলেন। খাঁটি গ্রামে কোনো হসপিটাল কখনোই থাকে না, থাকে থানার আশেপাশে, কিন্তু তার সামর্থ্য আছে তাই এখানেই হসপিটাল করেছেন। এমনিতেই কাজ শেষের দিকে, শুধু আর কিছু ফর্মালিটিস বাকি আছে। 2 বছর ধরে অবশেষে হসপিটাল তৈরি হলো। 2-3 দিনের মধ্যেই সাংবাদিকদের আসার কথা থাকলেও ইয়ান উপস্থিত থাকতে পারবে না বলে আরো কদিন পর আসতে বলেছেন রাশেদ খান। তিনি সহ সবাই চান ইয়ান উপস্থিত থাকুক সেই মুহূর্তে। তাই ইয়ান নিজের কাজ সেরে আসার পরে সকল কিছুর কার্যাবলী শুরু হবে। আপাতত ইয়ান এখানে নেই, তিতাস আর রায়ত আছে। কিছুক্ষণ পর তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। রেওয়াজ খানের খুব গর্ববোধ হয় নিজের ছেলেদের নিয়ে। সুযোগ্য ছেলেরা সঠিকভাবে মানুষ করতে পেরেছেন। সাথে 3 নাতি তো আছে, সবাই সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। নিজের লাঠির উপর 2 হাত রেখে একটা চেয়ারে বসে আছেন রেওয়াজ খান। তার সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে। স্কুল কলেজের দায়িত্ব নিজের ছোট ছেলেকে দিয়েছেন, যে সঠিকভাবে দায়িত্ব পালন করছে। স্কুল আর কলেজের রেজাল্ট ভালো হওয়ার দিনে দিনে উন্নতি প্রসার করেই যাচ্ছে। চারদিকে অনেক আগেই নাম ছড়িয়ে গেছে স্কুলের। 4 বছর আগে বেসরকারি থেকে সরকারি স্কুলে পরিণত হয়েছে। শহরের স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত গ্রামের এই স্কুল। গ্রামের সবাই পড়ালেখার সুযোগ পাচ্ছে। আর অবশেষে সব থেকে প্রিয় নাতি ইয়ান আর ছেলে রাওশাদের দ্বারা হসপিটাল তৈরি হয়েছে। রেওয়াজ খান উঠে দাঁড়ালেন, সবার উদ্দেশ্যে বললেন, চলো এবার বাড়ি ফেরা যাক, রোদের প্রখরতা বেড়ে যাচ্ছে।
হসপিটাল থেকে বেরিয়ে আসতে আসতে রেওয়াজ খান জামাইয়ের উদ্দেশ্যে বললেন, আবির, আমার দিদিভাই আর দাদুভাই কবে আসছে? তারা আসলে বাড়িটা পূর্ণ। আপনার দিদিভাইকে নিয়ে কি বলবো বাবা, সে চায় তার ফ্রেন্ডদের এই গ্রাম দেখাতে, নিজের নানু বাড়ি দেখাতে। তো আনুক, সমস্যা কি? তিতাসের বিয়ের আগে আনুক। আপনি কি ভাবলেন সে এখনো অনুমতি পাওয়ার জন্য বসে আছে? অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছে, তার আগে আসবে এবং তিতাসের বিয়ের কিছুদিন আগে তাদের বন্ধুদের আনবে। রেওয়াজ খান হাসলেন। তার মাথার উপর ছাতা ধরে আছে আশিক। আসুক, এখনই তো মজা করার সময়, দেখবে গ্রামে বিয়ে কেমন হয়। তো আবির, আমার দিদিভাই আর দাদুভাইয়ের দিকে খেয়াল রাখো তো সবসময়, কার সাথে মিলেমিশা করে না করে। আমি সবসময় এসবই খেয়াল রেখেছি বাবা। আবিরের বুঝে নিতে সমস্যা হলো না তার দাপুটে শ্বশুরের কথার প্যাচ। সে খুব সাবধানতার সাথে বোঝালো গ্রামে যেন এমন কাউকে না আনা হয় যার স্বভাব চরিত্র খারাপ। সে নিজেও এই জন্য মেয়ের কথায় সায় দিতে চায়নি। যতই মেয়ে তার ভালো হোক, অন্য সব শহরের ছেলে মেয়েরা কেমন হবে তাকে বোঝা যাবে, তবে সেও কড়া করে মেয়েকে নিষেধ করেছেন, ভুলে কোনো ছেলে ফ্রেন্ডকে যেন না আনে। তিতলি পরীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। পরী তিতলির ফোন দেখছে পাশে বসে। আফিয়া পরীকে খাইয়ে দিতে চাইলেও তিতলি বলল সে দিচ্ছে। নীরা, আফিয়া আর জাহানারা তাকে দেখছে ওদের দুই বোনকে। সহসা জাহানারা বলে উঠলেন, আমি যেখানেই পাঠাবো আমার দুই নাতনিকে একসঙ্গে পাঠাবো, ওদের কখনো আলাদা করব না। আমার তিতলি ছাড়া পরীকে এত ভালো বুঝবে কে? আফিয়া হালকা হেসে মাথা নাড়ালো। রেজা আর রিতা তখন খাতায় লিস্ট করতে ব্যস্ত। বিয়েটা মোটেও ছোটোখাটো হবে না। অবশ্যই গ্রামের সবাই এসে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিয়েতে এগিয়ে আসবে, কিন্তু নিজেদেরও তো কিছু করা উচিত। তাই তো তারা মেয়েরা বসে পড়েছে নিজেদের মধ্যেও যাদের লিস্টে রাখা প্রয়োজন। এরপর বাড়ির পুরুষদের হাতে লিস্ট ধরিয়ে দেওয়া হবে, যাদের বাদ আছে তারা না হয় বাকিটা করে নেবে। ও দাদি, তুমি অনুমতি দাও তো, বাড়িতে আজ জলসার আয়োজন করি। এটা কেমন কথা? সারা গ্রামে লাইটিং করা হয়েছে, আর রাতে শুধু মুখে বসে থাকবো? আফিয়ার কথায় লাফ দিয়ে উঠল পরী। তিতলিকে জড়িয়ে ধরে বলল। পরীর কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়ছে। সে উঠে যেতে নিলে তিতলি ওর হাত ধরে ফেলল। আর খাবো না দি, আগে যাই তিতাস ভাইয়াকে বলে আসি। উত্তেজনা কমিয়ে বসে পড়ল পরী হেসেলের পেছনের দিকে দরজার কাছে ফ্লোরে। আচ্ছা, আমরা কিন্তু থাকবো। বয়স হয়েছে বলে কি আনন্দ নেই? তা আমাদের পরী তো সুন্দর নাচে, নাচবে তো তুমি? পরীর সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো নীরার কথায়। নাচবো তো মেজমা। জলসার আয়োজনটা একটু নয় অনেকটা বড় করে হচ্ছে। গ্রামের কোনো ছেলে থাকবে না, না থাকবে কোনো পুরুষ মানুষ, শুধু বাড়ির ছেলে মেয়ে, গ্রামের বউ মেয়েরা সবাই দৌড়ে দৌড়ে যেটুকু বাকি আছে সাজিয়ে ফেলেছে। আফিয়া দোতলার বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলেন। তার খুব আফসোস হলো ছেলে মেয়ে দুটোকে কত বললো এলো না। এখন মিস করবে এসব। তিনি হাতের সেলফোনে কিছুটা ভিডিও করে ছেলে মেয়ের কাছে পাঠিয়ে দিয়ে হাসলেন। দেখ, আমি পুরো প্রোগ্রামটা ভিডিও করে দেব, তোরা পাগল হয়ে যাবি। কেন এলি না দেখ তোদের কিভাবে সোজা করি। পরী সোনার দুল খুলে একটা স্টোনের ঝুমকো বিশিষ্ট কানের দুল পরেছে, যা কানের দুল থেকে আবার পেছনে চুলের সাথে সেট করা। গলায় লকেট সহ সেই সোনার চেনটাতে থাকলো। টুলের উপর পা উঠে ঘাগরাটা কিছুটা উপরে উঠালো। চিকন নুপুর না, আজ মোটা অনেক ঝুমকোওয়ালা নুপুর পরলো। একে একে দুই পায়ে পড়লো। ওড়নাটা লেহেঙ্গা স্টাইলেই পরা, কোমরে চিকন কোমর বন্ধনী দিয়ে ওড়নাটা একদম পারফেক্ট ভাবে লাগানো। সেটা আবারও হাত দিয়ে দেখে নিল ঠিক আছে কিনা। এরপর আয়নার সামনে গিয়ে হালকা গোলাপি রঙের ঠোঁটে হাসলো। চোখে কাজল আর লাইনার দিয়ে মায়াবী চোখ দুটোকে আরো বেশি মায়াবী করে তুলেছে। চুলগুলো মাঝে সিথি করে অল্প কিছু চুল পেঁচিয়ে পেছনে একসঙ্গে করে ছোট্ট ক্লিপ দিয়ে আটকেছে। সেখানেই ঠাঁই পেয়েছে স্টোনের বাহুবলী কানের দোলের ঝুল, আর বাকি চুল পেছনে ছেটে দেওয়া। এক হাতে লাল আর সাদা চুড়ি পরপর সেট করে পড়েছে, অন্য হাতে একদম চিকন তিনটা সবুজ চুড়ি, তারপর তিনটা হলুদ, ডার্ক গ্রিন, গোলাপি দুটো, সাদা দুটো, নীল আর লাল চুড়ি। দু হাতে খুব মানিয়েছে। নিজের আগের রূপ ফিরে পেয়েছে পরী। আগের মতো ঘাগরা পরিধান করেছে, তবে আজকের ঘাগরায় জাহানারার হাতের কাজ। সাদা ঘাগরার উপর আগে থেকে গোল্ডেন কালারের সুতার এমব্রয়ডারি করা ছিল। জাহানারা তার পাশেই লাল সুতার ফুল সেলাই করে আরো বেশি সুন্দর আকর্ষণীয় করে দিয়েছেন।
ব্লাউজ আর ঘাগরার ডিজাইন একই, তবে ব্লাউজের গলা আজ নৌকা আকৃতির, ঘাগরা অনেক বেশি ঘেরোয়া, হাঁটলে ফ্লোর ছুঁয়ে যাচ্ছে, যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আরও একবার নিজেকে ঘুরে ঘুরে দেখল পরি, কিন্তু তার এই কোমর বন্ধনী একদম ভালো লাগছে না। তিতলি আসলে এটা ওকে খুলে দিতে বলবে ভেবে নিল সে। তিতলি রীতা মিলে তাকে সাজিয়েছে। পরি ঘাগরা ছড়িয়ে বসে পড়ল বিছানাতে, আসার অপেক্ষা করলো তিতলির। কিছু পল সময় গড়ানোর পর রুমের দরজা ঠেলে তড়িঘড়ি করে ভেতরে এলো তিতলি। সে আজ আকাশে ঘাগরা পরেছে, তবে ওড়নাটা মাথায় দেওয়া, কানে স্টোনের ঝুমকো, গলায় সোনার চেন, পায়ে নুপুর আর চোখে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, যা না সাজলেই নয় তাই সেজেছে। এমনিতে এসে কিছুটা মায়ের মতো বিদেশি গায়ের রং পেয়েছে, তবে তিতাস দেখতে যেন সম্পূর্ণ বিদেশি। মায়ের চেহারা পেয়েছে হুবহু, শুধু কালো চুলের বদলে লালচে চুল থাকলে যে কেউ বিদেশি বলতো। তিতলি আসতেই পরি দাঁড়িয়ে পড়লো, সঙ্গে সঙ্গে বলল, তিতলিদি, আমার কোমর বন্ধনীটা খুলে দাও, এটা আমার মোটেও ভালো লাগছে না। এখন আর খুলবো না, থাক, ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, চল এখন। পরে যে ধরলো সে খুলবেই। অবশেষে তিতলি এসে পরের কোমর বন্ধনী খুলে আবার নতুন করে ওড়না সেট করে দিল। অতঃপর আয়নার সামনে থেকে সরে বলল, পরি চমৎকার আদুরে এক হাসি উপহার দিল তিতলিকে, যার অর্থ খুব হয়েছে পছন্দ। তিতলি এবার পরির হাত ধরে বলল, পরি ঘাড় হেরিয়ে সায় দিয়ে তিতলির সাথে পা মিলিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, তোমাকে কিন্তু খুব খুব সুন্দর লাগছে তিতলিদি, এমনিতে তো তুমি অনেক সুন্দর। থাক, হয়েছে, আমি জানি কেমন লাগছে তোকে। দরজা খুলে সামনে যেতে রায়দের মুখোমুখি হলো। তিতলি কিছুটা থতমত খেয়ে গেল, তবে পরি উচ্ছ্বসিত কণ্ঠে পিছন থেকে বলল, বাহ রায়ত ভাইয়া, তোমাকে তো পাঞ্জাবিতে খুব মানিয়েছে। পরির প্রশংসায় রায়ত মুচকি হাসলো, তিতলির দিকে তাকে বলল, তিতলি, বললে না তো কেমন লাগছে আমাকে? তিতলি কিছু থতমত খেয়ে আমতা আমতা করে বলল, জি ভাইয়া, ভালো লাগছে। তোমাদেরও সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা রেডি তো? পরি মাথা দুলিয়ে সায় জানালো। রাত বারান্দার রেলিংয়ের দিকে ওদের উদ্দেশ্যে বলল, তোমরা দুজন এখানে দাঁড়াও তো, আমি ছবি তুলে দিই একটা। তিতলি কিছু বলার আগেই পরি তিতলির হাত ধরে টেনে রেলিংয়ের কাছে চলে গেল। রায়দও নিজের ডার্ক গ্রিন কালারের পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু ছবি তুললো ওদের। আচ্ছা, পা বাড়াও, চলো এখন নিচে। পরি আর তিতলি আগে পা বাড়ালো, রায়াত পেছনে আসতে লাগলো। সে সেজো থেকে ওদের ছবি পাঠিয়ে বলল, ছোট্ট একটা টেক্সট। পরি বাড়ি থেকে বাহিরে আসতেই অবাক হয়ে চেয়ে রইল। অনেক সুন্দর কালার কাপড় দিয়ে সাজিয়েছে। বিকালে সে এখানে গ্রামের সকল ছেলে মেয়েদের সাথে ছিল, তখনও ভালো লাগছিল, কিন্তু এখন কিছুটা অন্ধকার হওয়াতে লাইট জ্বালিয়েছে বলে আরও সুন্দর লাগছে। পরি দুই হাত একসাথে করে ওয়াও বলে চারপাশে একবার ঘুরলো। ইয়ান ওদের থেকে অনেকটা দূরে ছিল, তবে চোখ তুলে তাকাতেই সুরসী কিশোরীকে আনন্দে আত্মহারা হতে দেখল। উজ্জ্বল শ্যামা মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। রেওয়াজ খান লাঠি হাতে তার পাশে এসে দাঁড়ালেন। কি নাতনি, আমার দুই নাতিকে কেমন লাগছে? দুজনের সুন্দরের ঝুড়ি। ইয়ান কিছু বলল না, বুকে হাত গুজে সেদিকে চেয়ে রইল। পরি আশেপাশে দেখতেই তার নজর এলো তিতাস সাউন্ড বক্সের কাছে বসে আছে। পরি ঘাগরা উঁচু করে দৌড় দিল সেদিকে, পেছন থেকে কারো সাবধানী বাণী। রিজার কণ্ঠ। পরি তাকালো সেদিকে। একটা কাতান শাড়ি পরে আছে রিজা। সচরাচর সে শাড়ি পরে না, একটু সমস্যা হয় তার শাড়ি পরতে। পরি এগিয়ে গিয়ে দু হাতে জড়িয়ে ধরল রিজাকে। বড় মা, ওয়াও, তোমাকে কত সুন্দর লাগছে। আমার থেকেও তোমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে মাই গার্ল। বিশ্বাস করলাম না বড় মা। রিজা দুই হাতে পরির গালে আগলে ধরে বলল, আমি কি বানিয়ে কথা বলি পরি? ট্রাস্ট মি মাই গার্ল, তোমাকে খুব খুব সুন্দর লাগছে। পরি চমৎকার হাসি দিল, অর্থাৎ সে বিশ্বাস করেছে এবং খুশি হয়েছে। আম্মু কোথায় বড় মা? নীরা আর আফিয়ার কাছে, কি যেন দরকার ডেকেছে নীরা তাকে। তুমি যাও তোমার ভাইয়ার কাছে, আর বি কেয়ারফুল। পরি মাথা নেড়ে চলে গেল তিতাসের কাছে। তিতাসের পেছন থেকে ভাও বলে উঠল, কিন্তু তিতাস এক পরিমাণও ভয় পেল না। পরি মুখ ভেঙচি দিয়ে তিতাসের পাশে বসে পড়ল। বৌমনি কখন আসবে? আমি কি জানি তোর বৌমনি? তুই খোঁজ নে, আমার কাছে শুনছিস কেন? তো তুমি বৌমনির হবু বর না, সেই জন্য জিজ্ঞাসা করছি।
নয়তো আমার বইয়েই যেত তোমার কাছে শুনতে। তিতাস একবার চোরা চোখে পরীর দিকে তাকালো, তবে কিছু বলল না। পরী নিজেই আগ্রহ নিয়ে আবার প্রশ্ন করলো, আচ্ছা তুমি কি করছো? তুমি এসব বুঝবে না। কথাটা তিতাস বলে পরীর সাইডে তাকিয়ে ডাকলো। ইয়ান এইদিকে আয় তো। পরে আবারও মুখ ভেঙচি দিল, ভেঙ্গি বলল, ইয়ান এইদিকে আয় তো। ইয়ানের কানে কথাটা ঠিকই গেছে, কারণ সে তিতাসের থেকে কয়েক গজ দূরে ছিল। তিতাস ডাকতেই সে পা বাড়িয়েছিল এদিকে আসার জন্য। সে তাকালো পরীর দিকে। পরী একটা মেকি হাসি দিয়ে আস্তে করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। টেবিলের উপর হাতের কাছে তিতাসের ফোন ছিল, সে ঠাস করে আঙ্গুল দিয়ে চাপ দিল। অতঃপর ছুটে পালাতে চাইলে কানে গানের শব্দ এলো। বুঝতে আর বাকি রইল না, সে মজা করে চাপ দিলেও তিতাসের ফোনে হয়তো গান বের করা ছিল। সেখানে লেগে গান চালু হয়ে গেছে। পরী হাসি দিয়ে পেছনে তাকালো। কাছে ডোরিও 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 সে मैनू तू बांध ले पक्की यारियो यारियो यारो में ओंडे न फासले इन राज की कागसी सारी तेरी मेरे सोनिया सुन ले मेरी दिल दिया गला करागे नाल नाल बैके अख नाले अख नू मिला के दिल दिया गला हाय करागे रोज रोज बैके सचिया मुहब्बत निभाके। পরী হাসি মুখে সামনে ফিরে ঘাগরা উঁচু করে দৌড় দিল, কিন্তু ডান দিকে তাকাতে দেখলো আফিয়া, নীরা আর তার মা আসছে। তার হাসিটা আরো চওড়া হলো। সে দৌড়ে গেল মায়ের কাছে, দুই হাত দিয়ে জোরে ধরলো রিতাকে। পড়ি আসতে, এভাবে আসতে হয় না। सताए मैनू क्यों दिखाए मैनू क्यों भी छोटे मोटे रोस के रुसा के दिल दिया गला है करेगे नाल नाल बह के आँख नाल आँख नू मिला के। গান এখনো চালু আছে। পুরী মায়ের কথা উপেক্ষা করে রিতাকে দুই হাত দিয়ে জড়িয়ে ঘুরতে লাগলো। রিতা জোর করে মেয়ের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। পরী গিয়ে নীরা আর আফিয়াকেও জড়িয়ে ধরলো। তোকেও খুব সুন্দর লাগছে পরি, একদম পরীর মতো, মাশাআল্লাহ। আফিয়া বলে উঠলো পরীর গালে হাত রেখে। পরী মিষ্টি করে হাসলো। ইয়ান তখন তিতাসের পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল ওই দিকটায়। নীরা তার চোখের দিকে তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল সে। নীরা মুচকি হাসলেন ছেলের দিকে দৃষ্টি রেখে। একে একে সবাই আসতে লাগলো। নিতুর বাবা মা সহ ওদেরও আজ আসার কথা। যেহেতু ওদের বিয়ে নিয়ে জলসা করা হচ্ছে, তাহলে নিতুকে তো থাকতেই হবে। ছোটরা অপেক্ষা করছে নিতুর আসার, আর বড়রা অপেক্ষা করছে তাদের বাবা মায়ের আসার। নিতুর বাবা নিজেও একজন ভার্সিটির প্রফেসর, নিতুর মা গৃহিণী, নিতু নিজেও রিয়াদের স্কুলের একজন শিক্ষিকা। চাঁদনি রাইতে নিরজনে আইসো সখা সঙ্গপনে ফুলের বিছানাই দিব তোমায় বসিতে ফুলের বিছানাই দিব তোমায় বসিতে কি যে কথা আমার শোনে আইব সখী নিরজনে দুইজনাতে কইব কথা চাঁদের হাসিতে দুইজনাতে কইব কথা চাঁদের হাসিতে। গানটা শেষ হতেই সর্বপ্রথম পরে চটজলদি উঠল বসা থেকে। করতালি দিতে দিতে স্টেজে থাকা তিতলির কাছে দৌড়ে গেল। পেছনে গিয়ে গলা জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, দেখেছো কত সুন্দর গাইলে। আর তুমি নাকি গাইতে চাচ্ছিলে না। আঙ্কেল তুমিও তো অনেক অনেক সুন্দর গেয়েছো। আবির হাসলো। আরে আম্মু, টুকটাক যাকে বলে তিতলিকে হেল্প করার জন্যই তো গাইলাম। আমি রাজি না হলে এই যে তিতলি এত ভালো গান গায় সেটা জানতাম। তিতলিদি খুব খুব ভালো গান গায়, সেই জন্যই তো আমি জোর করছিলাম। নিতু আর তিতাসকে বসানো হয়েছে সবার সামনে। পাশাপাশি বসেছিল দুজন, বাকি সবাই হাততালি দিচ্ছে। নিতু উঠে এসে ওদের পাশে দাঁড়িয়ে বলল, তিতলি, তুমি যে এত ভালো গান পারো তা তো জানা ছিল না। খুব সুন্দর হয়েছে তিতলি। তিতলি সলজ্জায় হাসলো। এক প্রকার জোর করেই তাকে স্টেজে পাঠিয়েছিল পরী, কিন্তু গানের মেল কি হবে এটা বলে সে কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আবার নিচে দাঁড়িয়ে বলে সে হেল্প করবে, যতটুকু পারে হয়ে যাবে। অতঃপর তিতলিকে গান গাইতেই হয়।
তার গান দিয়েই অনুষ্ঠান শুরু হলো। রায়দও স্টেজে চলে আসে। উপস্থাপনা তাকেই করতে হচ্ছে, যেহেতু তিতাসের বিয়ে সে কি আর করতে পারে। তার সাথে পরিও সায় দিচ্ছে। তিতলি আর রায়তকে উপস্থাপনা করতে বলেছিল তিতাস, কিন্তু তিতলি রাজি হয়নি। আমি আজকে সব থেকে বেশি মিস করছি শায়মি আর শান ভাইয়াকে। তারা থাকলে হয়তো এখানে অনুষ্ঠান কম, হাসাহাসির রোল পড়তো বেশি। রায়েত ভাইয়া আর আমাকে ভলান্টিয়ার সাজতে হতো না। মাইক্রোফোন হাতে নিয়ে বলল পরি। গ্রামের ছেলে মেয়েদের কাছে এই দুটো নাম খুব পরিচিত, তাই তাদের চিনতে অসুবিধা হলো না। তারা সবাই আফসোসের সুরে সায় দিল। যাই হোক, তারা আসলে এইরকম অনুষ্ঠান আরও হবে, চিন্তার কোনো কারণ নেই। পরি কথাটা বলতে বলতে রায়াদের দিকে তাকিয়ে ইশারা করলো। রায়াদের আগে এমন উপস্থাপনা করেনি, সে নিজেও কাঁচা, তারপরও মানুষের অভাবে তাকেই করতে হচ্ছে। আচ্ছা, বেশি কথা না বলি। ছোট থাকতে দেখতাম স্কুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই জাতীয় সঙ্গীত গাওয়া হতো, এখানেও তেমনটা হলো। তাহলে এইবার কবিতা আবৃত্তির বদলে আমরা নাচ গানে যাই, কি বলো সবাই? বড়রা তিতলির গান শুনলেও এখন তারা উঠে অন্যদিকে গিয়ে বসলো। ছেলে মেয়েরা নাচ গান করুক নিজেদের মতো, তাদের না থাকাই ভালো। রায়দের কথায় সবাই হেসে দিল, সঙ্গে সায় দিল। রায়দ এবার হাসতে হাসতে পরীর দিকে তাকালো। না রায়েত ভাইয়া, আমি পরে নাচবো, আগে অন্যরা নাচুক, তারপর বৌমণি ভাইয়া তো আছেই। আচ্ছা, তো যারা নাচবে একটা দলীয় নাচ হোক, তারপর দেখা যাক। তিতলির বয়সী যারা ছিল তাদের মধ্যে দু একজন এলো, আর সব পরিসখীরা উঠে এলো স্টেজে। পরি নিজেই গান সিলেক্ট করতে এগিয়ে গেল। পরি তার আগে একবার তিতলির দিকে তাকালো। এখন যদি প্রথমেই সে হিন্দি গান দেয় তো তিতলির কাছে বকা শোনা লাগবে। কি হয়েছে পরি? দি, গান সিলেক্ট করে দাও। কি বাংলা গান দেবে দাও। ফোন এগিয়ে দিয়ে বলল পরি। তিতলি কিছু না বলে পরির মুখ থেকে দৃষ্টি ফোনের দিকে নিল। ফোন ঘেটে প্রাণ সুখের গানটা দিল। ইয়ান ভাইয়া তাই না? আমি বিদেশে, আপনি বিদেশে পড়ালেখা করতে গিয়েছিলেন তাই না? তাই তো আপনাকে চিনি না। সুন্দর না ডান্স করছে ওরা। নাচ বলতে গিয়েও কথা থেকে যেন একটা বাধা পেল পরি। পরির কথার বিপরীতে স্টেজের দিকে চেয়ে থেকে আগের মতো ছোট্ট করে বলল, পরি কপাল চুলকালো। আর কি বলবে বুঝতে পারলো না, উঠে যেতেও পারছে না, বেয়াদবি করা হয়ে যায় না। নিজের মনে ভাবলো, তারপর আবার ইয়ানের মুখের দিকে তাকে বলল, আপনি আমাকে চেনেন ইয়ান ভাইয়া? আমি কিন্তু আপনাকে কখনো দেখিনি, হয়তো তিতাস ভাইয়া একবার আপনার ছবি দেখিয়েছিল। ইয়ান এবার তাকালো পরির দিকে, তার দু হাত বুকে গুজে রাখা। পরি কেমন যেন থতমত খেয়ে গেল, আমতা করে বলল, না মানে ইয়ান আবারও কিছু না বলে সামনে তাকালো। পরি মনে মনে ভেঙচি কাটলো, এত গম্ভীর হওয়ার কি আছে? সেও তো তার দাদির কাছে শুনেছিল তার বাবা নাকি গুরু গম্ভীর মানুষ ছিল, কিন্তু তার জন্য নিজের স্বভাব বদলেছে অনেকটা। ইয়ান ভাইয়া, আপনি কি বিদেশ থেকে কারোর জন্য গিফট আনেননি? কেন, তোমার লাগবে? সামনের দিকে দৃষ্টি রেখে বলল ইয়ান। পরি মনে মনে খুশি হলো, অবশেষে সে পেরেছে করা ব্যক্তিকে দিয়ে সম্পূর্ণ কথা বলাতে। খুশিটা মনে চেপে রেখে বলল, মুভিতে দেখেছিলাম তাই বললাম। ইয়ানের থেকে কোনো প্রত্যুত্তর এলো না। পরি আবারও সামনে তাকিয়ে নাচ দেখতে লাগলো। কিছুক্ষণ পর আর চোখে ইয়ানকে দেখে পরি বলল, ইয়ান ভাইয়া, আপনি কেন এত চুপচাপ থাকেন, হাসেন না কেন? আমার ভালো লাগে, সেই জন্য চুপ থাকি। তাহলে কি আপনার ভালো লাগে বলেই হাসেন না? ইয়ানের মুখের দিকে তাকিয়ে বলল পরি। ইয়ান কথা পেঁচালো না, সে পারত এখন কথা পেঁচিয়ে পরিকে সর্বস্তরের উত্তর দিতে, কিন্তু কথা এগোতে চাইছেও হয়তো। তাই ছোট্ট করে আবারও বলতেই পরি বিরক্ত হলো। সামনে আবারও নাচ দেখতে মত্ত হতে ইয়ান মনে বলল, ইয়ান ভাইয়া, হাসি খুশি স্বভাবের হলে সবাই আপনার সাথে সহজে মিশবে, আপনার সাথে কথা বলতে দ্বিধা বোধ করবে না, ভয় পাবে না। আমারই তো আপনাকে দেখে ভয় লাগে। পরির দৃষ্টির সামনে ইয়ান তার সূক্ষ্ম দৃষ্টি দিল পরির মুখপানে, চেয়ে রইল পরির দিকে কিছু পল সময়, আবার দৃষ্টি সরিয়ে শান্ত কণ্ঠে বলল, ছোটর মতো থাকো, বেশি কথা কেন বলো? আপনি জানেন আমি আপনার কি হই? ইয়ানের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, তারপর আবার নিজেই বলল, আমি আপনার চা। আমি জানি পরি তুমি আমার কি হবে, তবে সব সম্পর্ক মানানসই না। প্রাণ সুখের গানটা শেষ হতেই নেশা লাগিল রে গানটা বেজে উঠল।
পরি নিজের খাগড়া 2 হাতে ধরে ইয়ানের পাশ থেকে উঠে স্টেজের দিকে গেল। সবার সামনে গিয়ে দাঁড়িয়ে ওদের সাথে মিলে নাচতে লাগলো। তার নিখুঁত হাত ঘোরানোর ধরন আর নাচের সুন্দর স্টেপগুলোতে সব সময়ের মতো সবাই মুগ্ধ হলো। রায়াত হাতের ইশারায় সুন্দর হচ্ছে বুঝে উৎসাহ দিল। তোর ফোনটা দে তো। ইয়ানের দিকে হাত বাড়িয়ে বলল। ইয়ান কোনো কথা না বলে উঠে পকেট থেকে ফোন বের করে দিল রায়াতের হাতে। তবে সে এটা ভাবেনি রায়াত তার ফোন নিয়ে পরে নাচের ভিডিও করবে। সে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, হোয়াটস ইজ দিস? এসব কেন করছো? আরে এমনি স্মৃতি হিসেবে রাখছে। তো তোমার ফোনে রাখো, আমার ফোনে রাখার কোনো প্রয়োজন নেই। কথাটা শেষ করে রায়াতের হাত থেকে ফোন নিতে গেলে রায়াত ফোন কিছুটা দূরে সরিয়ে বলল, ইয়ান বাধা দিবি না, তোর এইসব কিছুতে বাধা দেওয়ার আমার পছন্দ না। ইয়ান ওখান থেকে উঠে চলে গেল। রায়াত একবার তাকিয়ে আবার ভিডিও করতে লাগলো। নেশা লাগিল রে গানটা শেষ হতেই বাকি সবাই স্টেজ থেকে নেমে গেল। স্টেজটা গোল করে বানানো হয়েছে আর চারদিক থেকে কালার কাপড় উপর একসঙ্গে করা হয়েছে। সেখানে একটা স্টেজ লাইট লাগানো ছিল। এখন সেটা শুধু পরের উপর ফোকাস করলো। তিতাস নিজে এসব করে দিয়ে এসে বসলো নিতুর পাশে। মানুষের অভাব বোধ করছে। এই শানটাকে কয় ঝাড়ি না দিলে তার শান্তি লাগছে না। এমনি সময় তার সামনে বলতো 1 মাস আগে আসবে, এই করবে সেই করবে, এখন কই? আমি শুধু ভাবছি বিয়ের বাকি অকেশনগুলো কতটা এনজয়েবল হবে। তিতাসের দিকে কিছুটা হেলে নিতু বলল। তিতাস হালকা ঠোঁট ছড়ালো। কেবল তো শুরু, বাকি আরও 2টো নাচ দেখ পরীর, তারপর না মন্তব্য করবে। আরও 2টো? কি একসাথে নাচবে নাকি? নিতু অবাক প্রশ্ন করলো তিতাসকে। তিতাস আগের মতো ঠোঁট ছড়িয়ে হেসে বলল, দেখা যাক, একটা না 2টো নাচ করে। এখন তো শান সায়মি আছে, ওরা 2টো পরীর থেকে কম না, সমানে সমান। ওরা 2টো আসলে এই 3 বান্দরের বান্দরিমিতে পাগল হয়ে যেতে হয়। ওরা এখনো আসেনি যে? জানি না ঠিক, তবে শুনলাম বন্ধু বান্ধবী আসতে জেদ করেছে, তাই হয়তো দেরি করছে। বন্ধু বান্ধবদের কি এখন আনবে? না না, ঠিক নয়, হয়তো পরে আসবে। যাই হোক, এতক্ষণে হয়তো অনুষ্ঠান সম্পর্কে খোঁজ ভিডিও সব পৌঁছে গেছে ওদের কাছে। আসার জন্য হয়তো আফসোস করছে। এই আফসোস নিয়ে আর একদিনও থাকবে না, কাল সকালেই চলে আসবে। হ্যাঁ ইশকি হায় ব্যাঠে বিঠায়ে জান্নাত দেখায়ে হাম গানটা বেজে উঠল। পরীর অসাধারণ আরও একটা নাচে পরিবেশ আমেজপূর্ণ হয়ে উঠল সম্পূর্ণভাবে। জানো তিতলিদি, একটু আগে ভুলবশত ওনার পাশে বসে পড়েছিলাম। আমি ওনার সাথে কথা বলেছি। এত কম কথা বলে, শুধু হুম হুম করে। তিতলি হালকা হাসলো। দেখবি বেশিরভাগ ভালো ছেলের স্টুডেন্টরা গম্ভীর টাইপের হয়। তাই নাকি? তুমি গবেষণা করলে কবে? তিতলি মাথা নাড়ালো শুধু। তারা বেশিরভাগ রুলস মেনটেন করে, নামাজ পড়ে, অর্থাৎ ধর্মীয় কাজ করে আর লেখাপড়া করে। আমি মেজো মায়ের কাছে রায়েত ভাইয়া আর ইয়ান ভাইয়ার সম্পর্কে গল্প শুনলাম। ইয়ান ভাইয়া নাকি শুধু পড়ালেখা করতো আর ধর্মীয় কাজ করতো, এর বাইরে তাকে দেখা যেত না। আগাগোড়া কম কথা বলে, ঘর থেকে নাকি তাকে টেনে বের করা যেত না। রায়েত ভাইয়াও স্টুডেন্ট লাইফে নাকি অমন ছিল, তবে কিছুটা ভিন্ন। ও বাবা, তুমি এত কিছু কখন শুনলে? ইয়ান ভাইয়ার আসার আগে, অর্থাৎ কালকে সকালে। পরি মাথা নেড়ে ওহ বুঝিয়ে আবার কিছু বলল না। রায়াত মাইক্রোফোনের কিছু বলছে। পরি তিতলির দিকে এবার তাকিয়ে বলল, চলো আমরা বৌমনি আর ভাইয়াকে নিয়ে করা প্ল্যানে পা বাড়াই, তারপর বাকি সব করব। তুই যা, আগে রাইত ভাইয়াকে অ্যানাউন্সমেন্ট করতে বল। পরি আচ্ছা বলে তিতলির পাশ থেকে উঠে পড়ল। স্টেজে গিয়ে রায়াতকে থামিয়ে কানে কানে বলে দিল। রায়াত সায় জানিয়ে বলল। পরি ঘাড় হেলিয়ে চলে গেল। দৌড়ে দৌড়ে সব ঠিকঠাক করতে করতে বলল সবাইকে। অতঃপর আবার স্টেজে উঠে মাইক হাতে নিয়ে বললে, আজ নাচলেও আমার খুব একটা ভালো লাগেনি। আমার প্রিয় শান ভাইয়া না থাকলে এসব অনুষ্ঠান ঠিক জমে না। স্টেজে তখন রাত ছিল না, সে লাইটিংয়ের দিকে গেছে। তিতলিও নেই, সে বাকি সব ঠিক করতে গেছে। স্টেজ সহ স্টেজের আশেপাশে লাইট কিছুক্ষণের জন্য অফ হয়ে গেল। 1 মিনিটের মধ্যেই স্টেজের মূল আলোটা জ্বলতে আবারও পরীকে দেখা গেল। লাইটটা তার উপরে পড়েছে। স্লোলি মায়াবন বিহারিণী হরিণী গানটা বেজে উঠল, আর তার সাথেই পরি স্লোলি নাচতে লাগলো। 40 সেকেন্ডের ব্যবধানে গান চেঞ্জ হয়ে
হ্যাংওভার গানটার মিউজিক বাজতে লাগলো। পাশাপাশি পরীর পাশে রায়তা আর জবার উপর লাইট পড়লো। পরীর থেকে কিছুটার ব্যবধানে আছে তারা। স্লো মোশনে পরীর হাত নাড়ানোর সাথে রায়তা আর জবার তাল মেলানোতে পরিবেশটা আবারও উত্তেজনামূলক হয়ে উঠল। পরবর্তী ধাপগুলো দেখার জন্য নাচের এক পর্যায়ে আরও লাইট জ্বলে উঠতেই স্টেজে আরও মেয়েদের দেখা গেল যারা প্রায় পরীর বয়সী বা তার থেকে ছোট। দল বেঁধে নাচতে নাচতে সে নিতু আর তিতাসের হাত ধরল, ওদের জোর করে স্টেজে নিয়ে গেল আর পেছন থেকে সবাই হাত তালি দিতে লাগলো। ওদের মাঝে রেখে পরীরা নাচতে লাগলো চার কোণা ঘুরে। সময়ের ব্যবধানে ওরা স্টেজের চার কোণায় যে যেখানে অবস্থান করছিল তেমনভাবেই নাচতে নাচতে সরে গেল আর স্টেজের সকল লাইট নিভে তিতাস আর নিতুর উপর লাইট ফেলা হয়। ওরা দুজনে চমকে উঠল, এমনটা তো কথা ছিল না। তারা কি এখন নাচবে? এটা তো শহর না, গ্রাম। তবে বাড়ির কেউ এদিকটায় নেই তবু। নিতু প্রশ্নাত্মক চোখ মিলল তিতাসের দিকে। তিতাস নিজেও কি করবে বুঝতে পারছে না। ওদের বকবে? এইদিকে গানের মিউজিক শুরু হয়ে গেছে। রাত চেঁচিয়ে বলল, আরে ভাবাভাবি পরে করিস, আপাতত ডান্স কর, বাড়ির কেউ কিছু বলতে আসবে না। তিতাস নিজে নিতুর হাত ধরলো, দূরত্ব ঘুচিয়ে নিল দুজনের মাঝে। মিউজিকের সাথে নিতুকে ঘোরাতে লাগলো। পরে নিজ স্থানে দাঁড়িয়ে শেষ বাজানোর চেষ্টা করলো। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ जो भी तुमसे क्या कहूँ, किसी जुबां में भी वो लफ्ज ही नहीं। অনেক হয়েছে ভাই, এখন এসব বন্ধ করো। তারপর সবার দিকে তাকিয়ে বলে, আর কোনো অনুষ্ঠান হবে না এখানে, সবাই বাড়ি যাবে, অনেক রাত হয়েছে, কোনো কথা শুনতে চাচ্ছি না। পরি অবাক হয়ে এগিয়ে এসে কিছু বলতে যাবে, তখন ইয়ান ওর দিকে ঘাড় ঘুরে তাকে বলল, আই থিঙ্ক আমার কথা শুনেছ সবাই, আমি কোনো বাচ্চাদের থেকে জ্ঞান শুনতে চাচ্ছি না। পরি পুরো হা হয়ে তাকে রইল। তাকে এভাবে কেন অপমান করলো? এটা কেমন কথা? এভাবে তাকে অপমান করলো লোকটা? পরির প্রচণ্ড রাগ হলো, কিন্তু কিচ্ছু বলতে পারল না। তিতলি হাত চেপে ধরেছে। পরি, অনেক রাত হয়েছে, দাদু দিদা ঘুমাতে পারবে না এই সাউন্ড বক্সের জন্য, আর কথা বলবি না। পরি আর কি করবে, সেও মেনে নিল। সত্যি তো, দাদু দিদার এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না। অনেক রাত করে ঘুমানোই সকালে আর পরীকে নামাজ পড়াতে পারলেন না মিসেস রীতা। পরীকে টেনেও না উঠাতে পেরে হতাশ হয়ে বেরিয়ে এলেন ওর রুম থেকে। তখন ইয়ান তার রুমের দরজা খুলে বেরোচ্ছিল। ইয়ানকে এত সকালে রুম থেকে বেরোতে দেখে মিসেস রীতা বললেন, ইয়ান, এত সকালে উঠেছো যে? ইয়ান তখনও খেয়াল করেনি মিসেস রীতাকে। তার কণ্ঠ শুনে তাকায় তার দিকে। জি ছোট চাচি, হাঁটতে বেরোবো, সকালে নাস্তা শেষে বেরিয়ে পড়বো আমি। ইয়ান এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা, তো আবার কবে আসবে? ঠিক বলতে পারছি না, কাজের চাপ থাকলে তো আসতে পারবো না। তবে বাড়ির কাজ চলছে, মম বলল আমাকে দেখতে হবে, সেই জন্য এখানে আসতে হবে। তাড়াতাড়ি বাড়ির কাজটা শেষ হলে তোমরা এখানে চলে আসতে পারবে, তখন খুব সহজে গ্রাম থেকে তোমাদের বাড়িতে যাওয়া যাবে। ইয়ান মাথা নেড়ে সায় দিল মিসেস রীতার কথায়। নিজ তলায় চলে আসতে মিসেস রীতা বললেন, আচ্ছা, তোমাকে আটকাবো না। সকালের গ্রামটা দেখে আসো কতটা মনোমুগ্ধকর। পরীকেও সকালে পাওয়া যায় না বাড়িতে। শীতের সময় বাপ বেটি মিলে বের হতো। কালকে অনেক রাতে ঘুমিয়েছে, তাই আর আজ ওঠেনি। উঠলে এতক্ষণে সে বাইরে চলে যেত, সারা মাঠঘাট টোটো করে বেড়াতো। ইয়ান হালকা সৌজন্য হাসি দিল। মিসেস রীতা আর কিছু না বলে সে নিজেও হাসি দিয়ে চলে গেল। ইয়ান বাড়ি থেকে বেরিয়ে এলো গ্রামের সকালের নির্মল হাওয়া খেতে। সকাল 9টায় পরীকে টেনে হিচড়ে ঘুম থেকে উঠালো তিতলি। ইয়ান আর রায়েত চলে গেছে আরও 1 ঘন্টা আগে। তার জন্য সকালে বড়রা তার সাথে নাস্তা করেছে এবং অনেকেই সকালে। এখন তিতলিরও খিদে পেয়েছে, তাই পরীকে উঠালো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো পরী। দক্ষিণ জানালার সামনে রাখা তার পড়ার টেবিলের চেয়ারের উপর থেকে গামছাটা নিয়ে মুখ মুছে নিল। সকালে মিসেস রীতা যখন এসেছিলেন তখনই পরীর রুমের দক্ষিণা জানালাটা খুলে দিয়ে যান, যাতে সকালের নির্মল হাওয়াটা রুমে প্রবেশ করতে পারে। এখন সেখান দিয়ে প্রবেশ করছে এক ফালি রোদ, এবং সেই রোদ এসে পরীর পড়ার টেবিল সহ মেঝেতে কিছুটা পড়েছে। তুই তো ঘুম থেকে উঠলি না, ইয়ান ভাইয়ারা চলে গেছে।
পরীর মধ্যেও কোনো ভাবাবেগ দেখা গেল না। সে আবারও গামছাটা চেয়ারে মেলে দিয়ে মুখের কোণায় লেপ্টে থাকা ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, ভালো হয়েছে। মেজো বাবার ছোট ছেলেটা একদম ভালো না। কি বিশ্রী বেয়াদব! আমাকে কিভাবে অপমান করলো কাল। আমি তার কি ক্ষতি করেছি যে সে ওভাবে অপমান করলো আমাকে? পরি, ভাইয়া একটু গম্ভীর, কম কথা বলে তাই। তাছাড়া ভালো। ভাইয়াকে দেখেছিস এই 2 দিনে কাউকে বকতে? পরী মুখে কিছু বলল না, মনে মনে বিড়বিড় করলো, ভালো না ছাই। কালকে সকালে আমার সাথে ফার্স্ট কথা বললো, আর তখনই কিভাবে থ্রেট দিল। অতঃপর মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, ছাড়ো তো, ভালো হলে আমাদের কি, না হলে আমাদের কি। তুমি প্রশংসার বাটি খুলে বসো না। খিদে লাগছে দি, আগে চল খাবো। এই নিয়ে আর গীত গেও না। তিতলি হাল ছেড়ে দিল, আর কিছু না বলে পরীর সাথে পা মেলালো। খাওয়া দাওয়া শেষ করলো দুজন মিলে। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই। রেওয়াজ খানও বাড়িতে নেই, আর বাকি সবাই যার যার কাজে। আবির আর রাউশাদ খান গেছেন বিয়ের সব রকম প্ল্যান আগে থেকে বাস্তবায়ন করতে, যাতে সময় মতো সব কিছু হয়। আফিয়া, নীরা, রেজা, জাহানারা, রীতা সবাই বাড়ির পেছনে, অর্থাৎ হ্যাসেলের পেছনের দরজার উপরে বাতাসে বসে আছে। রাতে হালকা ঠান্ডা লাগলেও দিনের বেলায় কখনো গরম কখনো শীতল আবহাওয়া। ঋতু পরিবর্তনের সময়, এই সময়টাতে পুরীর যত ঠান্ডা কাশি লেগে থাকে। খুব স্পিডে ড্রাইভ করায় 10:30টার দিকে অফিসে চলে এলো ইয়ান। তার আগে রাতকে হসপিটালে নামিয়ে দিয়ে এসেছে। যেহেতু রাত ছিল না হসপিটালে, তাই ওর জায়গায় সহকারী একজন ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল। নিজে কেবিনে এসে 5 মিনিট বসতেই ডেভিড এসে নক করলো দরজায়। ইয়ান অনুমতি দিতেই ডেভিড এলো ভেতরে। তার পেছনে পিয়ন এসে ইয়ানের কফি রেখে গেল টেবিলের উপর। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।